নমস্কার শ্রোতা বন্ধুগণ, সুমিত্রা স্পিকেতে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। এটা গল্প হলেও সত্যি, ঘটনাটি আমার এক বন্ধুর কাছে শুনেছিলাম বহু বছর আগে। আজ সেটাই লিখিতভাবে গল্প আকারে তোমাদের কাছে পেশ করছি। বছর 20 আগের কথা। রুষা তখন ক্লাস 5। হঠাৎই একদিন স্কুল থেকে এসে দেখে তার ঠাকুমা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে। বাড়ি ভর্তি লোকজন, ডাক্তার, নার্স সবাই খুব চিন্তিত মুখে কথাবার্তা বলছে। রুষার যৌথ পরিবার হওয়ায় একটাই বাড়িতে সবাই থাকত। প্রায় 10 কাঠা জমির উপর তাদের প্রকাণ্ড 4 তলা বাড়ি। রুষার বাবারা 5 ভাই ও 4 বোন। রুষার বাবা ছিলেন সবার ছোট, আর বাকি সব জেঠুদের ছেলেমেয়েরা রুষার থেকে বেশ অনেকটাই বড় ছিল তখন। সবাই কাঁদছে দেখে রুষাও কাঁদতে থাকে। সবার ছোট নাতনি হওয়ায় সে ছিল ঠাকুমার খুব আদরের। কিন্তু ঠাকুমা তখন এতটাই অসুস্থ যে কাউকে চিনতে পর্যন্ত পারছেন না। এমতাবস্থায় সবাই ঠাকুমাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ করতে থাকে। হাসপাতালে গিয়ে ঠাকুমার অবস্থার উন্নতি হয়। কিছুদিন পর তিনি বাড়ি ফিরে আসেন। এই বাড়ি ছিল তার প্রাণ। তিনি বুঝতে পেরেছিলেন তিনি আর বেশি দিন নেই, তাই তার সবচেয়ে প্রিয় ছোট নাতনিকে তার শেষ ইচ্ছার কথা বলে যান। তার শেষ ইচ্ছা ছিল এই বাড়ি কোনোদিন যেন বিক্রি করা না হয়। তার অবর্তমানে তার ছেলেমেয়েরা বাড়ির দেখভাল যেমন করবে, তেমন তাদের অবর্তমানে তাদের বংশধররা বাড়ির মালিকানা পাবে। কোনোভাবেই এর অন্যথা যেন না হয়, হলে সমূহ বিপদ। এ কথার আভাসও তিনি দিয়ে যান। অবশেষে ঠাকুমা চলে গেলেন। বছর ঘুরতে না ঘুরতেই বাড়ি বিক্রি করার তোড়জোড় শুরু হয়। রুষার মন কিছুতেই মানছে না। সবাই সবটা জেনে থাকা সত্ত্বেও কেউ কেন ঠাকুমার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না, এটাই ভেবে পায় না সে। বছর 20 আগেও সুভাষনগর মফস্বলই ছিল বলা যায়। অনেক বিল্ডিং কন্ট্রাক্টরও এদিকে তাদের ব্যবসা শুরু করে দিয়েছিল। 4-5 তলা বিল্ডিং অনেকগুলোই হয়ে গিয়েছিল তখন। এমনই একজন রুষাদের বাড়িতে এসে কথাবার্তা বলে তাদের বাড়ি কেনার সমস্ত বন্দোবস্ত করে চলে যায়। এরপর শুরু হয় আসল খেলা। না, রুষাদের বাড়িতে হয় না, শুরু হয়েছিল সেই বিল্ডিং কন্ট্রাক্টরের সাথে। হঠাৎই সেই লোকটির ব্যবসায় মন্দা দেখা দেয়। বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তার ইনভেস্টমেন্ট ছিল সব কিছুতেই ক্ষতি হতে শুরু করে। সবচেয়ে বড় ক্ষতি হয় তার বড় ছেলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এসব দেখে লোকটি ভীষণ ভেঙে পড়লে তারও হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়। কিছুদিন পরে আস্তে আস্তে সব কিছু সামলে নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে লোকটি। দেখে যেই দিন থেকে ওই বাড়ি কিনেছে সে, সেই দিন থেকে বিপদ তার পিছু ছাড়েনি। তবে কি ওই বাড়িটাই অভিশপ্ত নাকি? না, আর নয়। ওই বাড়ির সমস্ত কাগজপত্র খুঁজে রুষাদের বাড়িতে এসে উপস্থিত হয় সে। রুষারা তখনও অবধি কোথাও শিফট করেনি। কথা হয়েছিল যতদিন না বাড়ি ভাঙা হচ্ছে তারা ওই বাড়িতেই থাকতে পারে। এহেন অবস্থায় কন্ট্রাক্টর লোকটিকে দেখে রুষার বাড়ির লোক রীতিমতো হকচকিয়ে যায়। তারপর আস্তে আস্তে তার মুখে সম্পূর্ণ ঘটনা শুনে তাদের বিস্ময়ের অবধি থাকে না। যাই হোক, লোকটি তাদের কাগজপত্র ফেরত দিয়ে দিন 7 মধ্যে টাকার জোগাড় করে রাখতে বলে চলে যায়। রুষার আনন্দ আর ধরে না। সে জানে কেন এমন হচ্ছে। সব কিছুর জন্য ঠাকুমাই দায়ী। এদিকে এই ঘটনা লোকের মুখে মুখে ছড়িয়ে যায়। ওই অঞ্চলে কোনো বিল্ডিং কন্ট্রাক্টরই আর তাদের বাড়ি কিনতে রাজি হয় না। শেষমেশ অন্য শহর থেকে লোক আসে বাড়ি কিনতে। এবারে কথাবার্তা বলে যাওয়ার পরেই উপদ্রব শুরু হয় লোকটির বাড়িতে। কে যেন ছাতে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে।
চোর মনে করে লাঠি হাতে সবাই ছাতে ছুটে গেলে দেখে কেউ কোথাও নেই। আবার ফিরে আসে। ফিরে এসে ওই এক কাণ্ড, সারা রাত দু চোখের পাতা এক করতে পারে না কেউ। পরদিন আশ্চর্যজনকভাবে সিলিন্ডার বাস্ট করে লোকটির স্ত্রী ও মেয়ে মারা যায়, অথচ সিলিন্ডার বাস্ট করার কোনো লক্ষণই ছিল না। তখন লোকটির মনে খটকা লাগে। উনি এসে সুভাষনগরের কিছু বাসিন্দার সাথে কথা বলে সব জানতে পারেন এবং বাড়ি গিয়ে টেলিফোনেই জানিয়ে দেন ওই বাড়ি তিনি আর কিনবেন না। এমতাবস্থায় রুষার পরিবার ঠিক করে তারা নিজেরাই এই বাড়ি ভেঙে শপিং মল বানাবে। রুষার পরিবার অবস্থাপন্ন হওয়ায় তাদের টাকা পয়সার কোনো অসুবিধে হবে না, তাই তারা ঠিক করে তারা কোনো ফ্ল্যাট বা ভাড়া বাড়িতে শিফট করে যাবে, তারপর এখানে তারা কাজ আরম্ভ করবে। যা কথা সেই কাজ। শুরু হলো শিফটিংয়ের তোড়জোড়। এবার উপদ্রব শুরু হলো রুষাদেরই বাড়িতে। প্রথমে ছোটোখাটো, তারপর রীতিমতো ভীতিজনক ব্যাপার স্যাপার ঘটতে লাগলো। ঘরে কেউ নেই, অথচ ইজি চেয়ারটা দুলছে। কে যেন বসে আছে এমন মনে হবে। আলো নেভানো, শুধু ফ্যানটা ঘুরছে, অর্থাৎ ঘরে কেউ আছে। সবাই দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ খুব সুন্দর পায়েসের গন্ধ আসছে রান্নাঘর থেকে। গিয়ে দেখে উনুনের ছোট্ট হাঁড়িতে পায়েস টকবক করে ফুটছে, অথচ কেউই সেটা রান্না করছে না। রাতে একদিন নিচের ড্রয়িং রুম থেকে খুব সুন্দর মেয়েলি গলার সুর ভেসে আসতে লাগলো, যেন মনে হবে ওখানে জমাটি আসর বসেছে। অথচ গিয়ে দেখার সাহস কারণ নেই। সবার যেন পা আড়ষ্ট হয়ে গেছে, চলবার শক্তি নেই। তারপর আসর শেষ হলে কে যেন নূপুর পায়ে ছমছম করতে করতে সিঁড়ি বেয়ে উঠে আসে, তারপর আস্তে আস্তে মিলিয়ে যায়। এমনই সব নানা রকমের ঘটনা রোজই হতে লাগলো। রুষার মনে পড়ে ঠাকুমার কম বয়সে ঠাকুমা নাচ করতেন, বাড়িতে প্রোগ্রামও করেছেন অনেকবার। যেসব গল্প রুষা অনেক শুনেছে ছোটবেলায়, সেগুলো আস্তে আস্তে মনে পড়ে রুষার। আর কোনো দিকেই সন্দেহ থাকে না। সব দিক থেকে বাড়ি বিক্রি হয়ে যাওয়া আটকানোর চেষ্টা করছে ঠাকুমা। আপনজনদের ক্ষতি করতে পারে না, তাই ভয় দেখাচ্ছে। আর দূরের লোকদের, যারা কেনবার জন্য এগিয়ে এসেছিল, তাদের সমূহ ক্ষতি হয়ে গেছে। এমনইভাবে দিনও কেটে গেছে অনেকগুলো। ক্লাস 5 থেকে ক্লাস 10 মাধ্যমিক দেবে রুষা এবার। সেই সময় সবার মাথা থেকে আপাতত বাড়ির কথাটা বাদ দিয়েই রেখেছে, তাই তখন উপদ্রবও বন্ধ ছিল। রুষার মাধ্যমিক পাশ হবার পর আবার সবাই মেতে উঠেছে সে পুরনো নেশায়। এমনই একদিন হঠাৎ দুপুরবেলা সবাই ঘুমোচ্ছে, রুষা চিলেকোঠার ঘরে বই নিয়ে বসেছিল। পড়া কিছুই হচ্ছে না। আজ তাকে নিচের ড্রয়িং রুমটা বড্ড টানছে। একবার যেতেই হবে। কাল রাতে আবার আসর বসেছিল। দেখা যাক কোনো ছেঁড়া নুপুরও যদি পায়। এই ভেবে পা টিপে টিপে চিলেকোঠা থেকে সোজা ড্রয়িং রুম। লাল মেঝেতে বিশাল গদি করা, চারপাশের দেওয়ালে কাপবোর্ড, দক্ষিণের জানালার দিকে একটা ছোট্ট টেবিল, ঘরে কয়েকটা চেয়ার ছড়ানো এদিক ওদিক। ঘরের মাঝখানে খুব উঁচুতে টাঙানো একটা বিরাট ঝাড় লণ্ঠন। এই ঘরের আরেকটা দরজা আছে, যেটা ঘরে প্রবেশের দরজার ঠিক উল্টো দিকে। ওটা দিয়ে বেরোলে একটা ছোট্ট বারান্দা। অনেক ফুল গাছ আছে টবে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে রুষা যেন হারিয়ে গেছিল। হঠাৎ দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে 4টে বাজল। রুষা দৌড়ে গিয়ে একটা কাপবোর্ড খোলে। পুরনো বইয়ের গন্ধ আসছে আলমারিটা থেকে। ও একটা বই বার করে নিতে গিয়ে একটা মোটা আর্ট পেপার জাতীয় কাগজ মেঝেতে পড়ে যায়। তাড়াতাড়ি সেটা খুলে নিয়ে দেখে একটা চিঠি। চিঠিটা খুব সম্ভবত ঠাকুরদার হাতের লেখা। রুষা পড়তে আরম্ভ করে।
চিঠিটার স্বরূপ এই যে, তারা যে জমিতে বাস করে সেটা দেবত্ব সম্পত্তি। এইখানে তাদের পূর্বপুরুষ বংশ পরম্পরায় বাস করে এসেছে। দেবত্ব সম্পত্তি ভোগ করার দরুন দুর্গা মন্দিরের সব দায়িত্ব তাদের উপরই বর্তায়। তাই প্রতিদিন ঠাকুরের নিত্যসেবা ও প্রতি বছর দুর্গাপূজার দায়িত্ব ভার এই পরিবারের ওপর। কোনোভাবেই এই দেবত্ব সম্পত্তি হস্তান্তরিত করা যাবে না, করলে সমূহ বিপদ ঘটবে। অতি সংক্ষিপ্ত কিন্তু খুব মূল্যবান চিঠি এই মনে করে রুষা সেটা ডাইনিং টেবিলে একটা গ্লাসের নিচে চাপা দিয়ে রেখে আসে। এরপর থেকে কোনোদিন কেউ ওই বাড়ি ভাঙা বা বিক্রি করার কথা মুখেও আনেনি, আর কোনো উপদ্রবও কোনোদিন ঘটেনি।